কিছু এসে যায় না, যাতে সত্যি এসে যায় তা হলো ইচ্ছে। ইচ্ছেটা মেটানো গেল কি গেল না, সেটা একটা দৈব ঘটনা মাত্র। সুযোগ পেলে মিটবে, না পেলে মিটবে না, কোনো তফাৎ নেই। শিকলে বাঁধা কুকুরের মতো আমাদের শরীর মন তাকে টেনে নিয়ে যায়। মন যখন যেদিকে ছোটে কেউ ঠেকাতে পারে না, কিন্তু শরীরটা জবরজং জড় পদার্থ বলে পিছনে পড়ে থাকে। নতুন কিছু হয়নি, শুধু মনের হুকুম তালিম করেছে তোমার শরীর। মালতী, তুমি ব্যস্ত হও না, আমার দিক থেকে একই কথা, একই রকম আছে সব, কিছু এসে যায় না। আলো জেলে দেখলুম সুন্দর একটি ছবি। মালতী ঘুমিয়ে আছে, শাড়িটা উঠে গিয়ে নিটল একটি পা দেখা যাচ্ছে হাঁটু থেকে পাতা পর্যন্ত। আঁচল সরে গিয়ে একটি স্তন সম্পূর্ণ বেরিয়ে পড়েছে, সম্পূর্ণ গোল, নধর, ঊর্ধ্বমুখ। একটি শ্যাম বরণী ভেনাস, বতিচেলির সত্য তরুণী নয়, বরং টিৎসিয়ানোর কোনো ছাত্রের আঁকা পক্ক যুবতী। সারা ঘুমন্ত শরীরের মধ্যে ওই একটি অনাবৃত স্তন যেন চোখ মেলে তাকিয়ে আছে রূপের চেতনা ও স্পর্ধা নিয়ে, লোকেদের অভিনন্দন নেবার জন্য। চুপচুপে ভেজা ঠান্ডা শীতানো শরীর নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে আমার বেশ লাগছিল, যেন চোখ দিয়েই কিছুটা তাপ করিয়ে নিচ্ছিলাম ওই ঘুমিয়ে থাকা শরীর থেকে। কিন্তু মনে হলো হঠাৎ জেগে উঠলে হয়তো লজ্জা পাবে, তাই কাছে গিয়ে ওর গা না ছুঁয়ে আস্তে নামিয়ে দিলাম গোড়ালি পর্যন্ত শাড়িটা। স্তনটিকে ঢেকে দিলাম আঁচল দিয়ে। দেখলাম ওর চাদরটা নানা জায়গায় কুঁচকানো। ও ঘুমিয়ে আছে একটা বালিশে মাথা রেখে, অন্যটা মধ্যিখানে গর্ত নিয়ে পাশে পড়ে আছে। তারপর চোখে পড়ল আমার খাটের উপর ওর ব্লাউজ আর ব্রা, যেন তাড়াতাড়ি আন্দাজের ছুঁড়ে ফেলা হয়েছিল। ভেজা কাপড় ছাড়তে বাথরুমে এসে আমার হঠাৎ মনে হলো আমি অনেক দিন পর উজ্জ্বল আলোয় মালতীর শরীর দেখলাম। মনে হলো আগের চেয়েও সুন্দর হয়েছে তার শরীর, নাকি লোভনীয়, নাকি সুন্দর, নাকি দুই। টান চামড়া, ভরপুর মাংস, চিকন মেদ, যৌবনের মধ্যাহ্ন বলা যায়। এরপরেই হেলবে, হয় রোগা হয়ে যাবে, নয়তো মোটা, হয় চামড়া ঢিলে হবে, নয়তো চর্বি জমে জমে আকার আকৃতি কিছু থাকবে না। আর তারপরেই আমার মনে হলো যে ওরকম যে হতেই হবে তা নয়, মোটামুটি একই চেহারা নিয়ে খাওয়া দাওয়া ও প্রসাধন বিষয় এখনকার মতোই যত্ন নেয় যদি, মালতী আরও 10 বছর 20 বছরও কাটাতে পারে। আমি এমন 50 বছরের মহিলাও দেখেছি যিনি বেশ বেশ রমণীয়া। অবশ্য জানি না সাজগোজের জারিজুরি কতটা, কিন্তু বুঝতে পারলুম আমি চাচ্ছি ওর রূপ নষ্ট হয়ে যাক বেঢপ মোটা বা বিতিকিচ্ছিরি রোগা। চাচ্ছি কোনো পুরুষ যেন ওর দিকে আর ফিরে না তাকায়। কিন্তু আপাতত ওর শরীরের আকর্ষণ আমাকে মানতেই হলো যে শরীর শাড়ি জামার খাপ ছাড়ানো অবস্থায় পরিষ্কার আলোয় অনেক দিন পর এক্ষুনি আমি দৈবাত দেখতে পেলুম। সেই একটি স্তন আমার চোখের সামনে ভেসে উঠল আবার। কোথাও একটু ভাঁজ পড়েনি। বোটা ঘিরে কালো মণ্ডলটির রং একটু গাঢ় হয়েছে বোধহয়। ওর বুকে দুধ ছিল প্রচুর। বন্নিকে ও 6 মাস পর্যন্ত বুকের দুধ খাইয়েছিল। তালের মতো কালোর তলায় ঈষৎ গোলাপি তাকিয়ে আছে, যেন শিশুর মতো কোনো
চিরসুখী নিষ্পাপ চোখের মতো যেন বলছে, এই আমি আর কিচ্ছু জানি না। কেন আমি আর কিছুক্ষণ তাকিয়ে থাকিনি? কেন আমি আঁচল দিয়ে ঢেকে দেবার সময় ওকে ছুলুম না? কেন আবার? আমার ভব্যতাবোধ, শালীনতা, জ্ঞান, বেক্ষপনা, আমার বই পড়ে শেখা আগডুম বাগডুম, আমি হাজার হোক ওর স্বামী, আমি ওই মাংসপিণ্ড মুচড়ে দিয়ে জাগিয়ে দিতে পারতাম ওকে। ওর নরম গলাটাকে 2 আঙ্গুলে চেপে ধরে খুলে দিতে পারতাম ঘুমোনো চোখ। ওকে জাপড়ে ধরে গড়াতে পারতাম আমাদের 6 ফুট চওড়া মেঝেতে। কিন্তু না, আমার মতো ফুলবাবুর পক্ষে ওসব কিছুই সম্ভব নয়। তা বলে এমন নয় যে ওসবে আমার ইচ্ছে নেই, লোভ নেই, পুরো মাত্রায় আছে। আর জানি ওসব শ্রীমতীরও অপছন্দ নয়। আর তাই জয়ন্তকে দোষ দিতে আমি পারি না। শুধু যদি জয়ন্ত না হয়ে অন্য কেউ হতো, আমার কোনো বন্ধু, যার সঙ্গে কাণ্ডিনস্কির ছবি নিয়ে কথা বলা যায়। বাথরুমে আমি ইচ্ছে করে দেরি করলাম, যাতে ও জামা টামা পরে নিয়ে বিছানাটাকে টান করে নেবার সময় পায়। রাতের অন্ধকারে ছাড়া বিছানায় সাদা চাদর বালিশ আমি সহ্য করতে পারি না। কিন্তু বেরিয়ে এসে দেখলুম মালতী তার বিছানাটা টেনে টুনে দিয়েছে, কিন্তু সুজনীতে ঢেকে দেয়নি। ওর মুখোমুখি খেতে বসে জোরে জোরে নিঃশ্বাস পড়ছিল আমার, মাঝে মাঝে দম আটকে আসছিল। কিন্তু আমি চেষ্টা করে কথা বলতে লাগলুম, আর ভালো লাগলো যে মালতীও জবাব দিলে সঙ্গে সঙ্গে। দুজনেই জানি কোন খেলা খেলছি। চেষ্টা করে খেলতে লাগলুম আস্তে আস্তে। আর সত্যি বেশ খিদেও পেয়েছিল। বৃষ্টিতে জলে অতটা পথ হেঁটে এসে অন্তত পাওয়া উচিত। এও ভাবলুম যে পেট ভরে খেলে তক্ষুনি ঘুমিয়ে পড়া যাবে। কিন্তু না, আমি ক্লান্ত, কিন্তু ঘুম নেই। আজকের বৃষ্টিতে আমি যেন বিধ্বস্ত হয়ে গিয়েছি। আমার গায়ে জোরে জোরে ব্যথা, যেন বাড়ি ফেরার পথে শিয়ালদার কোনো গুন্ডার হাতে মার খেয়েছিলাম। একবার সত্যি আমি মার খেয়েছিলাম। ফার্স্ট ইয়ারে পড়ি তখন। আমার কলেজের বন্ধু সুব্রতর সঙ্গে বাড়ি ফিরছি সন্ধেবেলা। এই মাত্র দেখা ব্লু এঞ্জেল ছবিটা নিয়ে কথা বলতে বলতে। বেলেঘাটা তখনও পাড়াঘার মতো ছিল। সব রাস্তা ইলেকট্রিক আলো হয়নি। অনেক মাঠ, ডোবা, ঝোপঝাড় অন্ধকার ছিল। হঠাৎ কোত্থেকে 2 ষণ্ডা মতন ছেলে ছুটে এসে ঝাঁপিয়ে পড়লো আমাদের উপর। স্কাউন্ড্রেল, আর যাবি ওখানে? আর ইত্রামি করবি? এই বলে আমাদের পিঠে মাথায় দমাদ্দম কয়েক খাপ বসিয়ে দিয়ে মাঠের মধ্যে সাদা ছায়ার মতো মিলিয়ে গেল। তাদের মুখে ছিল রুমাল বাঁধা। যাবার সময় রুমাল খুলে নিয়ে ঘাড়ের ঘাম মুছতে লাগলো। শুধু এইটুকু আমি দেখেছিলাম তাদের। আমাদের হাতে বই খাতা ছিল। সন্ধ্যের মিটমিটে আবছায় খুঁজে খুঁজে কুড়িয়ে নিলুম সেগুলো। একটা বই পাওয়া গেল না, কিন্তু সেজন্য সময় নষ্ট না করে নিঃশব্দে যে যার বাড়ি চলে গেলুম। আমরা স্বপ্নেও ভাবিনি এরকম একটা ঘটনা ঘটবে বা ঘটতে পারে। এর আকস্মিকতায় হকচকিয়ে গিয়েছিল একেবারে। কি যে হলো তা বুঝে নেবারও সময় পাইনি। এই অবাক হবার, বোকা বনে যাবার অনুভূতিটা আমাকে আচ্ছন্ন করে রাখলো অনেকক্ষণ। গায়ের ব্যথা ভালো করে টের পেলুম না। আরও বেশি অবাক লাগলো যেহেতু ব্যাপারটা আমার দিক থেকে একেবারে অর্থহীন। আর কোনো সুদূরতম কারণও আমি ভাবতে পারছি না। সুব্রতকে বা আমাকে কেউ যে কেন মার দিতে চাইবে, আমার পক্ষে তা কল্পনা করাও সম্ভব নয়। শুয়ে শুয়ে অনেকক্ষণ ভেবেছিলুম সেই রাত্রে, কে ওরা, ওদের রাগটা কিসের? আর সেই সূত্রে ঘটনাটা মনে মনে আবার সাজাতে গিয়ে আমার হঠাৎ এ কথা ভেবে চমক লাগলো যে আমরা চেঁচিয়ে উঠিনি, ফিরে মারা দূরে থাক, আত্মরক্ষার কোনো চেষ্টা করিনি পর্যন্ত। ওরাও 2 জন ছিল, আমরাও তাই। ধরা যাক ওদের গায়ে জোর ছিল বেশি।
কিন্তু অন্তত বাধা তো দিতে পারতাম, হয়তো বা দেখেও নিতে পারতাম লোক দুটো কারা। অথচ আমি মনে মনেও যেন মারতে পারলুম না ওদের। আমি কাউকে হাত তুলে মারছি তা ভাবতেই কেমন ঘেন্না করলো আমার। মারতে হলে অন্য একটা ঘেমো শরীরকে ছুঁতে হয়, এক বস্তা সম্পূর্ণ অচেনা মাংসপেশির সঙ্গে পাতাতে হয় এক ধরনের আতিথেয়তা। না, আমি তা পারবো না। এসব কথা তখনই আমি ভাবিনি, হয়তো পরে ধীরে ধীরে এগুলো আমার মনে হয়েছিল। কিন্তু একটা কথা অস্পষ্টভাবে সেই রাত্রেই আমি অনুভব করেছিলাম, দুটো শরীরের যে কোনো রকম ঘনিষ্ঠ ছোঁয়াছুঁই হওয়াটাই কুশ্রী। অবশ্য এর একটা বড় ব্যতিক্রম আছে, আর তাও আমার বুঝতে দেরি হয়নি, যদিও মেনে নিতে বেশ সময় লেগেছিল। 2 বছর পরে, আমরা তখন 3rd ইয়ারে, সুব্রত আমাকে একদিন চুপি চুপি বললে, ওই কাণ্ডটাকে করেছিল জানো? কোন কাণ্ড? ওই যে তোমাকে আমাকে মেরেছিল, বিমল, ইকোনমিক্স অনার্সের বিমল গুপ্ত। সে আর একটা ছেলেকে সঙ্গে নিয়ে। কি করে জানলে? বিমল বলেছে আমাকে। ওর রাগটা ছিল আমার ওপর, যেহেতু ও ভেবেছিল তুমি বেনামিতে ওর বোনকে প্রেমপত্র লেখো আর ব্রাহ্ম গার্লস স্কুলের বাইরে দাঁড়িয়ে থাকো তাকে দেখার জন্য। আমাকে ফালতু মেরেছিল। ওর বোন আছে, আমি তো তাই জানতাম না। আছে আছে বলে সুব্রত জিভ দিয়ে একটা শব্দ করল। আমি তখনই জানলুম যে সম্প্রতি বিমলের সঙ্গে সুব্রতর বেশ ভাব জমে উঠেছে। সুব্রত মাঝে মাঝে ওর বাড়িতেও যায়। এরপরে মাঝে মাঝে এমনও হলো যে সুব্রত আর বিমলের সঙ্গে আমিও লিলি কেবিনে গিয়ে চা খেয়েছি, আড্ডা দিয়েছি। বিমলের উপর রাগ হয়নি আমার, বিমলের সঙ্গে ভাব করার জন্য সুব্রতর উপরেও রাগ হয়নি। আমার শরীরে রাগ এত কম কেন জানি না, কিংবা হয়তো রাগটা আমার মনের মধ্যে জমা হয়ে থাকে, আমার শরীর দিয়ে সেটা অনুভব করি না। মনে মনে বলি, তোমাকে চিনে রাখলুম, তোমাকে আর ভালোবাসবো না। আমার রাগের প্রকাশটা বোধহয় এই রকম। তাতে অন্য লোকটার কোনো ক্ষতি নেই, কিন্তু আমি নিশ্চিন্তে নিজের মনে থাকতে পারি। আমার মনে হয় আমি যে ওকে মনে মনে ক্ষমা করছি না, এতেই ওকে যথেষ্ট শাস্তি দেওয়া হচ্ছে। বিমলের বাড়িতে সুব্রতর আকর্ষণ বিমল নয়, তার 3টি বোন, 14, 15, 17 তাদের বয়স। আমাকে একা পেলে মাঝে মাঝে ওদের গল্প করে সুব্রত। বড়টির নাম মনিকা। সুব্রতর মতে খাসা চেহারা। 3 বোনকে নিয়ে সে আর বিমল সিনেমায় যায়। মাঝে মাঝে অন্ধকারে মনিকার পাশে বসে হাতে হাত রাখে সুব্রত, জুতো খুলে পায়ের উপর পা দিয়ে চাপ দেয়। বসার ভঙ্গি বদল করার সময় দৈবাত গালে গাল ঠেকে যায় তাদের, ইত্যাদি। আমি ওর বোনকে প্রেমপত্র লিখি সন্দেহ করে আমাকে মেরেছিল বিমল, আর সেই এখন বোনেদের সঙ্গে মেলামেশায় সুব্রতকে সাহায্য করছে। এই কথাটা আমার তখন মনে হওয়া উচিত ছিল, কিন্তু তা হয়নি। আসলে এক ফোঁটা কৌতূহলও আমার ছিল না। নিহাত ভদ্রতা করে সুব্রতর কথা শুনে যেতাম। একদিন সুব্রত আমাকে বললে, কাল রাত্রে ছাদে হঠাৎ একা পেয়ে সে কেমন করে চুমু খেয়েছে মনিকাকে, অনেকক্ষণ ধরে। মনিকাও সৎ সাহসিতা ফিরিয়ে দিয়েছে। তাই সেই বিস্তারিত বর্ণনা শুনে আমি অবাক হলাম, কেননা তখনও পর্যন্ত আমি জানতাম না যে কবিরা যাকে চুম্বন বলে তার মধ্যে মানুষের লালাসিক্ত জিহ্বারও কোনো অংশ আছে। একটু লজ্জাও করলো আমার, কেননা ওই বর্ণনা শুনতে শুনতে কুসুমকে আমার মনে পড়ল। জানি না সব ছেলেরই ওরকম হয় কিনা, কিন্তু বয়ঃসন্ধির সময়টাতে আমি বড্ড কষ্ট পেয়েছিলাম।
কি যন্ত্রণা আমার যখন 14 বছর বয়সে প্রথম টের পেলুম যে আমার শরীরের মধ্যে আরও একটা শরীর লুকিয়ে আছে। চোখ নেই, কান নেই, কিন্তু ভীষণভাবে জ্যান্ত। কাপড়ের তলায় ওত পেতে থাকা জন্তু একটা, আমারই অংশ, কিন্তু হাত পায়ের মতো আমার বাধ্য নয়, স্বাধীন, নিজের একটা আলাদা ইচ্ছে আছে। হঠাৎ যখন মাথা চাড়া দেয়, আমি যেন চোখে অন্ধকার দেখি। আরম্ভ হয়েছিল খুব মৃদুভাবে, এমনকি মধুরভাবে। আমাকে হানা দেয় সব নারী মূর্তি, হাওয়ার মতো, সুরের মতো, সুগন্ধের মতো। ভূগোলের খাতায় মেয়েদের মুখ আঁকি বসে বসে, ক্যালেন্ডারের ছবির তরুণীর সঙ্গে মনে মনে কথা বলি। কিন্তু এই মধুর খেলা ভেঙে দিয়ে আমার দ্বিতীয় শরীর আরও জোরালো হয়ে উঠল। আর হিংস্রতায় আমি ভয় পেয়ে গেলুম, কিন্তু পারলুম না মাঝে মাঝে নিজের হাতে তার দাবি না মিটিয়ে। আর তার ফলে মনে হলো অপরাধ করেছি। মা বাবার চোখের দিকে তাকাতে পারি না, আড়ষ্ট হয়ে থাকি। এদিকে স্কুলে এক মাস্টার মশাই আর বাড়িতে এক পুরনো যুবক আত্মীয় আমাকে ঘুরিয়ে ফিরিয়ে অথচ স্পষ্টভাবে এমন সব ভুল উপদেশ দিতে লাগলেন যাতে আমার অপরাধ বোধ আর অপরাধ বোধের কারণ দুটোই আরো বেড়ে গেল। শরীর মনের এই রকম অবস্থা নিয়ে আমি স্কুল থেকে কলেজে উঠলাম। ম্যাট্রিক পরীক্ষার পরে কৃষ্ণনগরে পিসিমার কাছে বেড়াতে এসে আমি প্রথম সচেতনভাবে কোনো মেয়েকে ছুঁতে পারলাম। জাগ করে বলার মতো কিছু নয়। 2 বোন, 13-14 বয়স, গয়না আর ছুটকি তাদের নাম। কবিতায় লেখার মতো কিছু নয়। গয়না টেরা, গোলগাল, আর ছুটকি হ্যালহ্যালে লম্বা। তার মুখের মধ্যে সবচেয়ে আগে চোখে পড়ে তার বড় বড় দাঁত, যা না হাসলেও খানিকটা বেরিয়ে থাকে। জজকোটের কোনো এক টাইপিস্ট বাবুর মেয়ে। তারা পিসিমাদের পাড়ায় থাকে। বিয়ের সম্বন্ধ দেখা হচ্ছে বলে স্কুল থেকে ছাড়িয়ে আনা হয়েছে। দিনের মধ্যে তারা অনেকখানি সময় কাটায় পাড়া বেরিয়ে। যখন তখন পিসিমার বাড়িতে চলে আসে। দারিদ্র্যের জন্যই হোক বা বহু সন্তানবতী মায়ের অমনোযোগের জন্যই হোক, তাদের জামা কাপড় সর্বদাই ময়লা আর শহুরে চোখে শোভনও নয়। তাছাড়া তরিবত তেমন শেখেনি। হুট করে ঘরে ঢুকে পড়ে। আমি যেখানে বসে বসে পুরনো বাঁধানো ভারতী পড়ছি, আমার ঘড়ি, বই, ফাউন্টেন পেন নিয়ে নাড়াচাড়া করে। ঘড়িটা কোথায় পেলে? কলমটা তোমাকে কে দিয়েছে? অত বড় চুল রাখো কেন? এইরকম তাদের কথাবার্তার নমুনা। ওটা কি বই পড়ছো? বলে মাঝে মাঝে যখন নিচু হয় তখন ঢিলে সেমিজের মধ্যে থেকে ঢেলে ওঠে তাদের যৌবনের প্রমাণ। কখনো কখনো এমন গা ঘেঁষে দাঁড়ায় যে তাদের নোংরা ঘেমো গায়ের বা আঁচলের গন্ধে আমার নাক চুলবুল করে ওঠে। পিসিমা মাঝে মাঝে দেখতে পেয়ে বলেন, এখান থেকে ভাগ, অংশুকে বিরক্ত করিস না। ওরা তাড়া খেয়ে খিলখিল করে হেসে উঠে পালিয়ে যায়। কিন্তু সময় অসময় ফিরে আসে। একা গয়না, একা ছুটকি, মাঝে মাঝে 2 বোন একসঙ্গে। এমনই হতে হতে আমি একদিন গয়নার সেমিজের উপরে হাত রাখলুম। সে হাতটা তুলে নিয়ে সেমিজের মধ্যে সেধিয়ে দিলে। তারপর এই খেলা ছুটকির সঙ্গেও খেলতে হলো আমাকে, মাঝে মাঝে 2 বোনের সঙ্গে একই সময়। কিন্তু এ থেকে কোনো সত্যিকার সুখ পেলুম না আমি। আসলে আমার অনেক ভালো লাগে মনীন্দ্রলাল বসুর রমলা বা সত্যেন্দ্র দত্তর কবিতা পড়তে। মেয়ে দুটোর প্রতি এমন অবজ্ঞা আমার যে তাদের ঠিক মেয়ে বলেই ভাবতে পারি না। মেয়ে কথাটার মধ্যে যত স্বপ্ন আর কবিতা আমি ধীরে ধীরে ভরে দিচ্ছিলাম, তার কিছুরই সঙ্গে মিল নেই এদের। আমি চুমু খাই না পর্যন্ত,
লুব্ধ হই না, কেননা চুম্বন হলো প্রেমের ঘোষণা, স্বাক্ষর, চুক্তিপত্র। আর এদের সঙ্গে আমার প্রেম হওয়া অসম্ভব। এদের গায়ের দুর্গন্ধ কষ্ট দেয় আমাকে। এদের বোকা অমার্জিত কথাবার্তায় আমি বিরক্ত হই। আমি এদের গায়ের মাংসে খাবল দিচ্ছি নিহাত একটা জন্তুর তাড়নায়, কিন্তু জন্তুরও তৃপ্তি নেই এতে। সে ঠিক কি চায় সে বিষয়ে আমার ধারণা তখনও পর্যন্ত অস্পষ্ট। এদিকে মনে মনে একটু ভয়ও আছে, পাছে পিসিমা বা অন্য কারোর কাছে ধরা পড়ে যাই। অথচ মেয়ে দুটো ঠিক এমন সময় আসে যখন আমি একা আছি, কাছাকাছি অন্য কেউ নেই, যেন সুযোগের জন্য ঘুরঘুর করে আশেপাশে। আর ভাবটা যেন আমি ওদেরই অপেক্ষায় বসে আছি। শেষটায় এই ব্যাপারটা কেমন ভোঁতা আর বিস্বাদ হয়ে উঠল আমার কাছে। কলকাতায় ফিরে আসার সময় ভাবতে ভালো লাগলো যে গয়না আর ছুটকিকে আর দেখব না। কলেজে এসে একটা পরিবর্তন হলো আমার। আমি ছেলেবেলা থেকেই পড়তে ভালোবাসি। জয়নিকার অর্ধেক কবিতা আমার মুখস্থ। শরৎচন্দ্রের কোনো কোনো বই 15-20 বার করে পড়েছি। একবার সারা রাত জেগে গোকুলনাগের পথিক পড়েছিলুম। আর ওই ঝড়ঝাপটার সময় আমি যে কোনোভাবেই বেসামাল হয়ে পড়িনি, তার কারণই তাই। কলেজের লাইব্রেরিতে আরও বড় একটা আশ্রয়ের আমি সন্ধান পেলুম। আমার চোখ আর মন খুঁদে খুঁদে ছাপার অক্ষরগুলোকে চেটে পুটে খেয়ে নিতে লাগলো। আর সেই খোরাক থেকে জোর পেয়ে পেয়ে আমার মনে হলো আমি বয়ঃসন্ধির জ্বালা যন্ত্রণা কাটিয়ে স্বাবলম্বী যুবক হয়ে উঠেছি। আমার সবচেয়ে বেশি ভালো লাগলো দুজন রুশ লেখককে, টুরগেনিভ আর চেগভ। এদের বই থেকে যেন উঠে এসে আমার পাশে দাঁড়ালো আমার কৈশোরের স্বপ্ন হওয়ার মতো, সুরের মতো, সুগন্ধের মতো মধুর মধুর এক মেয়ে। পুরনো বাড়ির বড় বড় অন্ধকার ঘরে সে বসে থাকে সাদা পোশাক পরে আমার জন্য। চাঁদের আলোয় ছায়া ভরা বাগানে পাইচারি করে। ট্রেন ছাড়ার আগের মুহূর্তে তার বড় বড় করুণ চোখে সারা আকাশ দেখতে পাই আমি। এই মেয়ে কিছুটা আমার মন গড়া আর কিছুটা সাহিত্য থেকে তুলে নেয়া, সে আমাকে হানা দিতে লাগলো দিনে রাত্রে। আমি বুঝে নিলুম যে এই বুকের দুরু দুরু দীর্ঘশ্বাস, চোখের চাহনি, এই যে কথা বলতে গিয়ে থেমে যাওয়া আর চিঠি লিখতে গিয়ে ছিঁড়ে ফেলা আর রাত ভরে মাথার মধ্যে এক গুনগুন গান, এরই নাম প্রেম। আর এই প্রেম আমাদের জীবনের সবচেয়ে সুন্দর ও সবচেয়ে পবিত্র সম্পদ। এই প্রেমকে একটা বাইরের চেহারা দেবার জন্য আমি কুসুমকে বেছে নিলুম। কুসুম, আমি তোমাকে ভালোবাসি, এই না বলা কথাটা তাকে ঘিরে ঘিরে ঘুরতে লাগলো কোনো বিগ্রহের সামনে ধূপের ধোঁয়ার মতো। সে বুঝে নিল আমার কথাটা, চোখ দিয়ে সায় দিল, তাতে বুঝিয়ে দিল সেও আমাকে ভালোবাসে। আমাদের দুজনের মধ্যে একটা গোপন ব্যবস্থা, এটা একটা অলিখিত চুক্তিপত্র। প্রেমে পড়ব স্থির করেছি বলেই প্রেমে পড়েছি আমরা। কুসুম বয়সে আমার ছোট হলেও সম্পর্কে এক ধরনের মাসি। সম্পর্ক নিকট নয়, কিন্তু দু বাড়িতে যাতায়াত মেলামেশা আছে। তার সঙ্গে আমার দেখাশোনার কোনো বাধা নেই। কিন্তু সুব্রত যেভাবে তার মনিকার সঙ্গে এগিয়েছে, সেরকম কিছু কুসুমের সঙ্গে আমার হয় না কখনো। সাহস বা সুযোগের অভাব নয়, ইচ্ছে করি না বলেই হয় না। মধুর, সুন্দর, পবিত্র এই প্রেম। আমরা কি পারি শরীর দিয়ে তাকে কলঙ্কিত করতে? দেখা হয়, কথা হয়, দুরু দুরু করে বুক, চোখে চোখে জলে আলো। সে পাশ দিয়ে হেঁটে গেলে ঝাপসা একটা গন্ধ পাই। বৃষ্টি পড়া বিকেলে বসে ভাবি তার কথা।
যথেষ্ট, এর বেশি হলে সব নষ্ট হবে। তবু আমার শরীরটাকে বাগাতে পারি না, আমি জন্তুটাকে পোষ মানাতে পারি না। আমার নির্জনতম মধুরতম মুহূর্তে সে আক্রমণ করে আমাকে। অন্ধ বধির লালা ছড়া হাঁ করা একটা মুখ, ঝোপের আড়াল থেকে বাঘের মতো লাফিয়ে পড়ে আমার অতি কোমল ভাবনাগুলির উপর। এক এক সময় এত কষ্ট পাই যে জন্তুটার খিদে মেটাবার জন্য রাস্তায় বেরিয়ে পড়ি, কিন্তু বড় রাস্তা ছেড়ে গলিতে ঢুকতে সাহস হয় না। একবার আষাঢ় মাসে বৃষ্টি শুরু হয়ে আর থামে না। টানা 7 দিন বাড়িতে আটকে আছি। কলেজে তখন গ্রীষ্মের ছুটি চলছে, কোনো কাজ নেই, ধোপার দেখা নেই, ধুতি জামা ময়লা, কোনো বই ভালো লাগছে না। সেই বিশ্রী বিরক্তিকর দিনগুলি ভরে আমার মনের মধ্যে, শরীরের মধ্যে যে দাপাদাপি করতে লাগলো, সে কোনো মানস প্রতিমা নয়, কোনো কুসুমও নয়, একটা স্থূল জ্যান্ত মাংসালো মূর্তি, যার নিঃশ্বাস ঘন আর গরম, ঠোঁট ফেনায় ভেজা, হাত দুটো সাপের মতো পেঁচালো, যার মুখের মধ্যে চোখ নেই আর নাকের ফুটো দুটো অত্যন্ত বড়। এমন কোনো সময় এলো যখন ও ছাড়া আমি আর কিছুই ভাবতে পারি না। অবশেষে অসহ্য হয়ে উঠল আমার। প্রথম যেদিন বৃষ্টি থামলো সেই দিনই বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। কোনো বন্ধুর খোঁজ করলাম না, কোথাও থামলাম না, একেবারে সোজা চলে এলাম সন্ধ্যের পরে হাড় কাটা লেনে। আগে আর কখনো ঢুকিনি ওই গলির মধ্যে। এক অদ্ভুত দৃশ্য আমার চোখের সামনে খুলে গেল। আঁকা বাঁকা সরু গলির দুদিকে দাঁড়িয়ে আছে শরীর নিয়ে স্ত্রীলোকেরা, ছড়িয়ে সার বেঁধে ঘেঁষাঘেঁষি আপ ছায়ায় ল্যাম্পপোস্টের তলায়, আর সরু কোণের গলির ফাঁক ভর্তি করে। আর পুরুষেরা তাকাতে তাকাতে এগিয়ে যাচ্ছে, ফিরে আসছে ছোট ছোট দলে, কেউ বা গোমরা মুখে একা, কেউ ছাতার তলায় মুখ লুকিয়ে, কেউ ছায়ার মধ্যে ছায়ার মতো মিশে গিয়ে, কেউ বা রিকশাতে, কেউ ঈষৎ টলছে, কেউ গুনগুন গাইছে, কারোর হাতে বেল ফুলের মালা জড়ানো, কেউ বা কখনো রসিকতা ছুড়ে দিচ্ছে, আর তক্ষুনি তার জবাব আসছে টিনের মতো ক্যানক্যানে গলায়, আর ভিতর থেকে উড়ে এসে পড়ছে গান, ঘুঙুর, হারমোনিয়াম, হল্লা। বৃষ্টি টিপ টিপ, কাদা গলিটা এত সরু আর লোক এত বেশি আর ঘেঁষাঘেঁষি যে আমার মনে হচ্ছে যেন মাথার উপরে আকাশ নেই আমার, যেন প্রকাণ্ড একটা পোড়ো বাড়িতে ঢুকে পড়েছি আর আমার সারা পেয়ে নড়ে উঠেছে ছাতা পড়া দেয়াল থেকে উয়ের স্রোত, ফাটা মেঝের গর্ত থেকে সারি সারি পিঁপড়ে ঝাঁপড় দিচ্ছে দুর্গন্ধি চামচিকে, ঠান্ডা ব্যাং লাফিয়ে উঠছে পায়, যেন পৃথিবীর যাবতীয় জীবন্ত নোংরার মধ্যে হঠাৎ পথ হারিয়ে ফেলেছি। বমি পাচ্ছে আমার, হৃৎপিণ্ড উঠে আসছে গলায়, চোখ ঝাপসা, কোমরের তলাটা প্রচণ্ড চাপে ফেটে যাচ্ছে। কিন্তু আমি মনস্থির করে এসেছি, আজ ফিরে যাব না। যে কোনো একটা মেয়ের সামনে থেমে পড়লুম। সে আমার গায়ে হাত বুলিয়ে বলল, একেবারে কচি ছেলে দেখছি, তাই এসো ভাই। খানিকটা দুর্গন্ধ আর আবর্জনা পেরিয়ে তার ঘরে এলো। একতলার ঘর, একটা মাত্র জানলা, খাটে বিছানা, মেঝেতে ফরাস দেওয়ালে ছবিতে 3টি মোটা সোটা যুবতীর শাড়ি উড়ে যাচ্ছে। আমি বেশ বয়স্ক ভাব ধারণ করে মেয়েটাকে পাশে নিয়ে তাকিয়ায় ঠেস দিয়ে বসলুম, কিন্তু ভেবে পেলুম না এখন আমার কি বলা উচিত বা করা উচিত। কানের মধ্যে পিপি আওয়াজ হতে লাগলো। বোধহয় আমাকে উৎসাহ দেবার জন্যই মেয়েটি ডিবে থেকে পান বের করে বলল, খাবে? আমি বিজ্ঞের মতো বললুম। কথা বলতে গিয়ে বড্ড মোটা শোনালো আমার গলা। কি মশলা দিয়েছ তোমার পানে?
কি মশলা দিয়েছি পানে? মেয়েটা হঠাৎ উঠে দাঁড়িয়ে তার শাড়িটাকে দু হাতে ধরে বুক পর্যন্ত তুলে ফেলল, কোমর ঢুলিয়ে বললে, এই মশলা। আর মুহূর্তে আমার সারা শরীর হিম হয়ে গেল, বরফের মতো ঠান্ডা। তারপর দেখলুম মেয়েটা শুয়ে পড়েছে হাঁটু উঁচু করে। শুনলুম একটা ভাঙা গলার আওয়াজ। কি হলো, বসে আছো কেন? কিন্তু আমি কিছুতেই আর জন্তুটাকে খুঁজে পাচ্ছি না। সে কুঁকড়ে গা ঢাকা দিয়েছে গর্তের মধ্যে। আমি তাকে যতই বলছি, বেরিয়ে আয় বেরিয়ে আয় জচ্চর, ততই সে গুটিয়ে যাচ্ছে পোকার মতো। আমাকে দরজার কাছে দেখে তড়াক করে উঠে দাঁড়ালো মেয়েটা। আমি কয়েকটা টাকা ছুঁড়ে দিয়ে বেরিয়ে এলাম। ঘেন্না, কিন্তু ভোলা যায় না যে ব্যাপারটা। ও সব মেয়েরই শাড়ি জামার তলায় শরীর আছে, এমনকি কুসুমেরও। হয়তো ক্লাসে বসে আছি, মাস্টারমশাই ফরাসি বিপ্লব পড়াচ্ছেন, হঠাৎ আমার মনে সামনে ভেসে উঠল একটা ছবি। বাথরুমে কুসুম খুব নির্দোষ ও প্রয়োজনীয় ও স্বাস্থ্যকর কাজ করছে। ওসব তাকেও করতে হয়, আর অমন করেই শাড়ি তুলে ধরতে হয়। তখন আমি মনে মনে চিৎকার করি, না না, এ আমি মানব না, এ মিথ্যে, এ অসহ্য। দু হাতে আঁকড়ে ধরি বাতাসের মতো অন্য এক কুসুমকে। সাদা লম্বা পোশাক তার পরনে। এক পুরনো বাড়ির বড় বড় অন্ধকার ঘরে স্বপ্নের মতো তার ঝিলিমিলি। কুসুম, তুমি আমার প্রেম, তুমি আমার স্বপ্ন। অন্য একটা কারণে আমি কষ্ট পেতুম মাঝে মাঝে। যখন আমার সন্দেহ হতো যে অন্য ছেলেদের তুলনায়, ধরা যাক সুব্রতর তুলনায়, আমি যথেষ্ট তুখোর নই, আমি পরীক্ষায় উঁচু নম্বর পাই, অনেক দেশের অনেক বই পড়েছি, কিন্তু ওরা যেসব খিস্তি বুলি আওড়ায়, যেসব কথা বলা বলি করে, চায়ের টেবিল ফাটিয়ে দেয় এক এক সময়, আমি সেগুলো বুঝতেই পারি না। আর ওরা যখন অনেক চেষ্টা করে আমার মগজের মধ্যে সেঁধিয়ে দেয় অর্থটা, তখন আমি লাল হয়ে হাতের পাতায় মুখ লুকোই। আমি যখন 4th ইয়ারে পড়ছি, তখনও আমি জানি না স্ত্রী পুরুষের মিলনের পদ্ধতিটা ঠিক কীরকম, আর মাতৃগর্ভ থেকে সন্তানই বা ঠিক কোন রাস্তায় বেরিয়ে আসে। আর এসব ব্যাপার আড্ডায় শোনা, বাড়িতে বয়স্কদের মুখে শোনা নানা কথা মনে মনে জোড়াতালি দিয়ে আমি সেদিন সত্যি বুঝতে পারলুম, সেদিন আমার লজ্জায় মরে যাবার দশা হলো। ছি, কি কুৎসিত, কি জঘন্য! এই কি করতে হয়েছে সকলকে, করতে হবে সকলকে, শুধু বেশ্যাদের সঙ্গে নয়, নিজের স্ত্রীর সঙ্গেও। আমার মা বাবা তারাও, ছি, অন্যরকম কেন হলো না? ঠোঁটে ঠোঁটে চুমু খেলে যদি সন্তান হতো, নিঃশ্বাসের সঙ্গে নিঃশ্বাস মেশালে, বা কোনো মেয়ে বা পুরুষ যদি একা একা জন্ম দিতে পারত, যেমন লেখা আছে মহাভারতে, বাইবেলে, অন্য যে কোনো উপায় কি সম্ভব ছিল না? এই একটা ব্যাপার একেবারে মেরে রেখেছে আমাদের। কেমন করে আমাদের প্রেম হবে সুন্দর আর পবিত্র আর মধুর, যখন তার তলায় এই পাক, এই নোংরা, এই ঘেন্না? ধরা যাক কুসুমের সঙ্গে যদি কোনোদিনও আমার বিয়ে হয়, তাহলেও কি? না, কিছুতেই না, অসম্ভব। কুসুমের যখন বিয়ে হলো, আমি তখন এমএ পড়ছি। আমি কিছুটা কষ্ট পেলুম, যেহেতু ইচ্ছে হলেই তাকে আর দেখতে পাবো না। তার স্বামী ডেপুটি ম্যাজিস্ট্রেট, মফস্বলে থাকেন। কিন্তু মনের তলায় সুখীও হলুম এই ভেবে যে চেকবের গল্পের মতো আমারও এটাও ব্যর্থ প্রেম হলো। মনে মনে বললুম, যে প্রেম বিয়োগান্ত সেটাই বেশি গভীর। কুসুম আমারই রইল, সুর, স্বপ্ন, সুগন্ধ হয়ে। শরীরটাকে বাদ দিলেই প্রেম সত্য হয়, আর যাতে শরীরের অংশ আছে সেটা প্রেম হতেই পারে না। এই ধারণা তখনও আমাকে ছেড়ে যায়নি।
কিন্তু একবার একটু অন্যরকম অভিজ্ঞতা হলো আমার কুসুমের সঙ্গেই। বিয়ের কয়েক মাস পরে কুসুম কলকাতা এলো। ওর স্বামী ইস্টারের ছুটি কাটিয়ে দিনাজপুরে ফিরে গেলেন। আমাদের বাড়িতে প্রায়ই আসে কুসুম। বিয়ের পর স্বাধীনতা অনেক বেড়ে গেছে তার। আমার সঙ্গে ব্যবহার অনেক বেশি স্বচ্ছন্দ। আমি তাকে মনে মনে প্রেমিকা বলে ভাবি, আর ওই ভূমিকা মেনে নিতে তারও আপত্তি নেই। চোখে চোখে এই বার্তা বিনিময় করি আমরা। একদিন সে রাতটা আমাদের বাড়িতেই ছিল। সে রাত্রে খাওয়ার পর কুসুম আমার ঘরে এলো। তেতলার কোণের ঘর সেটা। আমার বিছানায় বসে আজে বাজে গল্প করলো অনেকক্ষণ। আস্তে আস্তে নিঝুম হয়ে এলো বাড়ি। কুসুম বললে, আমার ক্লান্ত লাগছে, একটু শুয়ে নি। বালিশে মাথা রেখে বললে, সুন্দর জ্যোৎস্না, আজ আলোটার কি দরকার আছে? চৈত্র মাস, জলের মতন জ্যোৎস্না, পাগলের মতো হাওয়া, চাঁদের আলো তার ঠোঁটে আর গালে, চোখ আরো কালো আর গভীর। শুধু চুমু খেয়ে খেয়ে সেই রাতটা কাটিয়ে দিলুম আমরা। সুব্রত যেরকম বর্ণনা দিয়েছিল তেমনই। আমি তাকে জড়িয়ে ধরলুম না। আমার হাত দুটো একেবারে বেকার রইল। শুধু ঠোঁট খুলে শুষে নিলাম তার মুখের নিঃশ্বাস। সুগন্ধি ভেজা ফেনা যেন অফুরন্ত। শিয়রে বসে নিচু হয়ে ডুবিয়ে দিলাম আমার সুখ ওই সুস্বাদু উৎসের মধ্যে। শুধু এই, আর কিচ্ছু নয়। কামনা ও সংযম, সাধ্যিতা ও সম্ভোগ, ব্রহ্মচর্য, ইন্দ্রিয় বিলাসের এক অদ্ভুত মিশ্রণে কেটে গেল সেই হাওয়ার জ্যোৎস্নায় উত্তল রাত্রিটা। আশ্চর্য এই যে অন্য কোনো ইচ্ছে জাগলো না আমার। কুসুম এমন কোনো ভঙ্গি করলো না যে আরও কিছু চায়। হয়তো ভাবছিল ওইটুকুই নিরাপদ, কিংবা হয়তো নিরাশ হয়েছিল আমার ব্যবহারে। তারপর সে আর রাত কাটায়নি আমাদের বাড়িতে। পাছে আরও এগোতে হয় সেই কথা ভেবে ইচ্ছে করে এড়িয়ে গেছে হয়তো। কিন্তু আরও এগোবার কথা। আশ্চর্য, আমার মাথাতেই খেলেনি। আমার কোনো অতৃপ্তি ছিল না। আমি তখনও ছেলে মানুষ, তখনও রোম্যান্টিক। তারপর কয়েকটা দিন যেন সারাক্ষণ ঘোরের মধ্যে কাটলো আমার। স্নায়ুতন্ত্রে এক নতুন শিহরণ, মুখের মধ্যে এক নতুন সুগন্ধ। যেন আমার স্বপ্নকে আরও কাছে পেয়েছি, প্রমাণ পেয়েছি স্বপ্নটা নেহাত বইয়ে পড়া ব্যাপার নয়। আমার বিয়ের রাত, আজকের মতোই রাত ভরে বৃষ্টি, আজকের মতোই পাশাপাশি শুয়ে নির্ঘুম ছিল সেই রাত্রি। কিন্তু ঠিক আজকের মতো নয়। 1 বছরের মেলামেশা, উৎকণ্ঠিত আসার পরে কাছে পেয়েছি মালতীকে। তার পাশে শুয়ে আছি মেঝের উপর নতুন জাজিমের বিছানায়। জাজিমের উপর চিকন পাটি পাতা। ঘরের কোণে তেলের দ্বীপ জ্বলছে। হিন্দু মতে বিয়ে হয়েছিল আমাদের। আমার তাতে মন ছিল না। ভবানীপুরের হরিশ মুখার্জি রোডে ভাড়া বাড়িতে লগ্ন রাত 1টায়। পালা ফুরোতে আরো কত বাজলো কে জানে। মালতীকে আবার উপোস করিয়েও রেখেছিলেন তার মা। আগে ভাবতুম ক্লান্তিকর, বিরক্তিকর সময়ের এরকম অপব্যয় আর কিছু নেই। কিন্তু ঘন্টাগুলি কেমন করে কেটে গেল টের পেলুম না। আমি শুয়ে আছি মেঝের উপর নতুন জাজিমের বিছানায়। ঘরের কোণে পিল সুজে পিতলের প্রদীপ। সারা ঘরে ছায়া, সারা ঘরে জুঁই ফুলের গন্ধ, টাটকা নতুন বেনারসির ফিসফিসে আওয়াজ। আমি তাকে ভালো দেখতে পাচ্ছি না, কিন্তু অনুভব করছি প্রতিটি রক্তকণিকায় একটা প্রকাণ্ড পাকা আতার মতো ফেটে যাচ্ছে আমি। যেন সব বীজ ছিটকে বেরিয়ে আসছে স্তব্ধতা, রাত্রি নিবিড়, বৃষ্টির শব্দ। আমি একবার চুমু খেলাম তাকে, ঠিক চুমুও নয়, শুধু ঠোঁটের উপর ঠোঁট ছোঁয়ালাম একবার, পালকের মতো হালকা। একবার হাত রাখলাম তার স্তনের উপর, পাখির মতো নরম আর উষ্ণ আর জীবন্ত। মনে হলো আমার হাতের তলাতেই তার হৃৎপিণ্ড টিপ টিপ করছে। মনে হলো তার এলিয়ে থাকা হাতের মুঠোয় আমার হৃৎপিণ্ড। শুধু এই, আর কিছু নয়। রাত
ভরে বৃষ্টির শব্দ। আমরা একজনও ঘুমোইনি, শুধু পাশাপাশি শুয়ে অনুভব করেছি পরস্পরকে। আমরা এখন বিবাহিত, স্বামী স্ত্রী, প্রাণ যা চায়, রক্ত যা বলে তাই আমরা করতে পারি এখন। কিন্তু কিছু না করাটাই আমার মনে হলো ভালো, সুন্দর, আনন্দময়। আমি এখন তাকে পেয়েছি, তাই অপেক্ষা করাটাই চরিত্রবান। বলো মালতী, তুমি কি নিরাশ হয়েছিলে? বিয়ে করে আমি সুখী হয়েছিলাম, সচেতনভাবে, পরিপূর্ণভাবে সুখী। মালতীর সঙ্গে আমার চেনা হবার কিছুদিন পরে টের পেলুম যে আমি ওর শরীরটাকে আকাঙ্ক্ষা করছি। আমার কাছে অন্তহীন রূপে কাম্য হয়ে উঠেছে ওর চুল থেকে পায়ের নখ পর্যন্ত সমস্ত শরীর। অথচ আমার প্রেমের স্বপ্নকে তা মলিন করে দিচ্ছে না, বরং গাঢ় করে তুলছে। যে সব অবস্থায় কুসুমকে কল্পনা করে আমি আঁতকে উঠেছি, সবই যেন মালতীর পক্ষে শোভন। ওর শরীরের কোনো প্রকাশ নেই যা অসুন্দর। আমার মনে হয় ওর গালের ঘাম আমি চেটে নিতে পারি, ওর জীবাণু খাবার খেয়ে নিতে আমার বাঁধবে না। যেদিন গিয়ে দেখি ও মাসিকের ব্যথায় কাতর হয়ে শুয়ে আছে, সেদিন ওর প্রতি আমার আকর্ষণ আরও বেড়ে যায়। এই সেই মেয়ে যাকে আমি একই সঙ্গে ভালোবাসতে আর ভোগ করতে পারবো। তাই আমার মনে হলো তখন ওরই কাছে এসে এতদিনে আমার শরীর মনের ঝগড়াটা মিটে গেল। এতদিন যেন দুটুকরো হয়ে অস্থিরভাবে বেঁচেছিলাম, এবারে আমার দুই অর্ধেকে জোড়া লেগে গেল। আমি আস্ত একটা মানুষ হতে পারলাম। আমার বিয়েতে আর মালতীর মধ্যে এইটাই আমার মনে হলো সবচেয়ে আশ্চর্য আর সবচেয়ে সুন্দর। এই যে আমার মন এখন জন্তুটার সঙ্গে দোস্তারি পাতিয়েছে, জন্তুটাও রোগা হয়ে যাচ্ছে না, অথচ আমার মনের মধ্যে গুনগুন আর সুর আর সুগন্ধ আমাকে বাতাসের মতন ঘিরে আছে। জীবনে এই প্রথম আমার নিজেকে মনে হলো পুরোপুরি মানুষ, পুরোপুরি পুরুষ, স্বাধীন, আত্মস্থ, স্বাবলম্বী। কিন্তু তাও তোমার ছেলে মানুষই নয়নাংশু। প্রথম থেকেই তোমার বিয়ে ছিল ফাঁকি, আর তা মালতীর নয়, তোমারই দোষ। অসীম তোমার অবজ্ঞা সেসব বাঙালি যুবকদের উপর যারা লোভের জন্য হিসেব করে বিয়ে করে। রূপ, শ্বশুরের টাকা, সামাজিক মর্যাদা সব এক বড়শিতে গাঁথার আশায় MA পাস ফ্যাশনেবল চাকুরে হয়েও বিজ্ঞাপন দেয় খবর কাগজে। কিংবা যারা প্রেম বিবাহ করে বন্ধুদের কাছে তাদের রাত্রিবেলার নতুন নতুন অভিজ্ঞতার গল্প করে রসিয়ে। কিন্তু তুমি 25 বছরের টকবকে যুবক, তুমি বা কীরকম প্রেমিক আর স্বামী ছেলে জিজ্ঞেস করি? মনে আছে বিয়ের আগে মালতী যখন কালিম্পংয়ে বেড়াতে গেল তার মার সঙ্গে, তুমি যেসব লম্বা চওড়া চিঠি লিখতে, সেগুলিকে মালতী কেমন ঠাট্টা করে বলতো আবহাওয়া সংবাদ। যে উপন্যাস তুমি কখনো লিখতে পারবে না তারই কয়েকটা ছেঁড়া পাতা ছিল সেই চিঠিগুলি। মেঘলা দিন, সেদিনকার কাগজের কোনো খবর, চৈত্রের দুপুরে চৌরঙ্গির ট্রাম, এমনই সব বিষয়ের ছুতোয় তুমি নিজের মনটাকে খুলে দেখাতে যেন মালতী তোমার কোনো পুরুষ বন্ধু, মেয়ে বন্ধু নয়, প্রণয়িনী নয়। যেন তোমার চিঠিতে সে এই কথাটা শুনতে চাইছে না যে তার অভাবে তুমি খুব কষ্ট পাচ্ছ। কিন্তু ওই কথাটা তুমি কখনো লিখবে না, যদিও সেটাই সত্য। তা লিখতে তোমার আত্মসম্মানে বাধে, সেটা অন্যদের মতো। ভেবে দেখো, বিয়ের পর প্রথম কমাস তুমি তাকে কবিতা পড়ে শোনাও, বেছে বেছে বলো
পুরাণ ইতিহাস সাহিত্য থেকে বাছা বাছা প্রেমের কাহিনী। বুঝেও বোঝো না সে বিরক্ত হচ্ছে, শুনছে না, হাই চাপছে। যখন তোমার প্রেম করার কথা, তখন প্রেম বিষয়ে কথা বলে বলে অমূল্য সময় হেলায় নষ্ট করো। লক্ষ্য করো না যে তোমার স্ত্রীকে যথেষ্ট ভালোবাসতে পারছো না তুমি, তাকেও যথেষ্ট সুযোগ অথবা অবকাশ দিচ্ছ না তোমাকে ভালোবাসার। আর আজ তো দেখছো যে প্রেম নিয়ে 14 বছর বয়স থেকে এত কথা তুমি ভেবেছো আর বলছো তার সত্যিকার চেহারাটা কি। ওই জয়ন্ত স্থূল, অশিক্ষিত, বেপরোয়া, তারই জন্য আজ খুলে গেল টিৎসিয়ানোর কোনো ছাত্রের আঁকা পক্ক যুবতী শ্যামাঙ্গী এক ভেনাসের শরীর। আর তুমি শুয়ে শুয়ে ভাবছো, শুধু ভাবছো। যেমন ভেবেছো জীবন ভরে বড্ড বেশি ভেবে ভেবে তুমি অক্ষম হয়ে গিয়েছো নয়নাংশু। তা না হলে এতদিনে কি অপর্ণার দিকে আর একটু বেশি মনোযোগ দিতে না? কি করতে বলো আমাকে? মালতীকে ছেড়ে দিয়ে অপর্ণাকে বিয়ে করব? বোকা, বিয়ে কেন করতে হবে? আর কত স্পষ্ট করে একজন ভদ্রমহিলা জানাতে পারে যে সে এমনিতেই রাজি? স্বামীর সঙ্গে বিচ্ছেদ হবার পর থেকে একটা ফ্ল্যাট নিয়ে থাকে অপর্ণা, নিজে চাকরি করে চালায়, ছেলেপুলে নেই, ঝামেলা নেই, চমৎকার। তোমাকে তার পছন্দ, আর তোমারও যে তাকে খারাপ লাগে তা তো নয়। তাহলে কেন ক্ষণিকের মধু লুটে নেবে না? ফুল যদি এগিয়ে আসে, কিন্তু আখের যদি প্রেমে পড়ে যায়, যদি সত্যি ভালোবেসে ফেলি, তবে তো আরো ভালো। বেশ খানিকটা দুঃখ নিয়ে বিলাস করতে পারবে। না না, আমি আর ঝড়ঝাপটা চাই না। আমি নিরিবিলি নিজের মনে থাকতে চাই। ওই নৈশ অনুষ্ঠান বাদ দিয়েও কাটাতে পারবো জীবনটা। বাদ দেওয়াটাই অভ্যেস হয়ে গেছে মালতীরই সৌজন্যে। ভীতু অক্ষম শরীরকে তোমার ভয়, ভালোবাসাকে তোমার ভয়, ভালোবাসাকে নয় হয়তো। একই, ও দুটো জিনিস একই নয়নাংশু। ভালোবাসায় শরীরই আসল, আরম্ভ শেষ সব ওই শরীর। আধা বয়সী স্বামী স্ত্রীর মধ্যে অত ঝগড়াঝাঁটি খিটিমিটি কেন? যেহেতু তাদের শরীর পড়ে আসছে, বুড়ো স্বামী স্ত্রীরা নানাভাবে উৎপীড়ন করে কেন পরস্পরকে? যেহেতু তাদের শরীর মরে গেছে, প্রতিহিংসা, প্রকৃতির ওপর প্রতিহিংসা। ভালোবাসা জৈব, ভালোবাসা যৌন। শরীর না থাকলে কিছুই থাকে না ভালোবাসার। বিদ্যুতের মতো, বৈদ্যুতিক সংস্পর্শের মতো শরীরের সঙ্গে শরীরের প্রেম। ঘরে সব সময় আলো জ্বালাতে হয় না, কিন্তু সুইচ টিপলেই জ্বলে ওঠে। যেহেতু তারের মধ্যে বিদ্যুৎ চলছে সব সময়, এও তেমনই আছে শরীরে শরীরে বৈদ্যুতিক যোগ। তাই যখন প্রেম করো না, তখনও থাকে প্রেম, শিরায় শিরায় বয়ে চলে সারাক্ষণ। তাই কথা মধুর, হাসি মধুর, কাছে থাকা মধুর, দূরে যাওয়া মধুর, কলহ মধুর, কলহের পরে মিলন আরো বেশি মধুর। সবই শরীর। সেই যোগ আজ নষ্ট হয়ে গেছে তোমার সঙ্গে মালতীর। শরীরে শরীরে বিদ্যুৎ আর বয়ে যায় না। তাই যতই তুমি সুইচ টেপো, মিস্ত্রি ডাকো, আলো আর চলবে না। পাওয়ার হাউস ফতুর হয়ে গেছে, কিন্তু অন্য কোথাও তৈরি হচ্ছে বিদ্যুৎ। তোমার আর অপর্ণার মধ্যে খোরাক না পেয়ে মরে যাচ্ছে তোমার শরীর। তাকে আবার জাগাতে পারবে অপর্ণা। সে পারবে তোমাকে যৌবন ফিরিয়ে দিতে। ওঠো, জেগে ওঠো নয়নাংশু, মনস্থির করো। কাল তুমি অপর্ণাকে ডিনারে বলবে পার্ক স্ট্রিটের কোনো রেস্তোরাঁয়
প্রচুর মদ খাবে এবং খাওয়াবে। তারপর যাবে তার ফ্ল্যাটে, তাকে ট্যাক্সিতে পৌঁছে দেবে আর সে বলবে, একটু আসুন, এক পেয়ালা কফি খেয়ে যান। তোমার ভীরুতা ছাড়া কোনো বাধা নেই নয়নাংশু। তোমার 40 হতে আর দেরি কি? এখনো কি শক্তপোক্ত পুরুষ হবে না?